আপনার সাথেও কি এমনটা হয়েছে? রাতে হুট করে ঘুম ভেঙে গেল এবং খেয়াল করলেন আপনি এক বিন্দু নড়তে পারছেন না। আপনি আশেপাশে সবকিছুই দেখতে পাচ্ছেন কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছে না। কিছু ক্ষেত্রে বিষয়টা আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় যখন আপনি রিয়েলাইজ করেন যে আপনি রুমে একা নন। আপনার সামনে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে যে আস্তে আস্তে আপনার বুকের উপর উঠে বসছে, যার ফলে বুকের তীব্র চাপ অনুভব করছেন। আপনি সাহায্যের জন্য চিৎকার করতে চাইছেন, উঠে পালিয়ে যেতে চাইছেন, কিন্তু সেই অশরীরী আপনাকে চেপে ধরে রেখেছে, যার ফলে আপনি কিছুই করতে পারছেন না। খুব ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা এবং সায়েন্টিস্টদের মতে পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ জীবনের কোনো না কোনো সময় ছোট কিংবা বড় আকারে এই জিনিসটির সম্মুখীন হয়েছে। বাংলা এটাকে আমরা বলি বোবায় ধরা বা ভূত চাপা, জিনের কারসাজিও বলে অনেকে। তবে বিজ্ঞানে এর একটি আলাদা নাম আছে এবং সেটি হচ্ছে স্লিপ প্যারালাইসিস। আজকের ভিডিওতে আমরা সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে এই স্লিপ প্যারালাইসিস কি, এটা কেন হয়, এটা হওয়া অবস্থায় আপনার কি করা উচিত এবং ওভারঅল স্লিপ প্যারালাইসিসের কিওর কি হতে পারে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে স্লিপ প্যারালাইসিস কি জিনিস? সংজ্ঞার হিসাবে এটি এমন একটি অবস্থা যখন আপনি ঘুম থেকে উঠছেন বা গভীর ঘুম আসতে যাচ্ছে সেই সময়ের একটি ঘটনা। এই অবস্থায় আপনার ব্রেন সম্পূর্ণরূপে কাজ করবে, প্রতিটি ইন্দ্রিয় সজাগ থাকবে, কিন্তু আপনার শরীর পুরোপুরি প্যারালাইজড হয়ে পড়ে থাকবে। এখন এই জিনিসটা কেন হয় সেটি খুবই ইন্টারেস্টিং একটি টপিক। সেই টপিকে যাওয়ার আগে কমেন্ট সেকশনে জানান যে আপনাকেও কখনো বোবায় ধরেছিল কিনা। চাইলে এটা নিয়ে আপনার কোনো গল্পও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। স্লিপ প্যারালাইসিস জিনিসটা কিন্তু নতুন কোনো আবিষ্কৃত রোগ না, এর সম্মুখীন আমরা আদিমকাল থেকেই হচ্ছি। যদিও এর প্রথম রেকর্ডের স্টাডি করেন 1664 সালে ডাচ ফিজিশিয়ান ইসব্রান্ড ভ্যান ডেমারব্রুক, কিন্তু এটা নিয়ে পড়াশোনা, এর সমাধানের উপায় খোঁজা হচ্ছে তারও অনেক আগে থেকেই। ব্রাজিলিয়ান ফোকলোরে স্লিপ প্যারালাইসিসকে পিসাডেরা নামে ডাকা হয়, যার মানে হচ্ছে বিশাল নখওয়ালা এক বিচ্ছিরি বুড়ো মহিলা যে দিনের বেলা এটি বা ছাদে লুকিয়ে থাকে এবং রাত হলে নিচে নেমে আসে। জাপানিজরা একে কানাশিবাড়ি নামে ডাকে। তাদের মতে স্লিপ প্যারালাইসিস মানে হচ্ছে আপনার কোনো শত্রুর আত্মা রাতে আপনাকে গলা চিপে মেরে ফেলতে এসেছে। কম্বোডিয়াতে একে বলা হয় ডাসাও। স্লাভিক রিজনে এর নাম মোরা মোরা। ইসলাম বা অ্যাব্রাহামিক রিলিজিয়নে একে বলা হয় আল জাসুম বা জাসুম জিন। আমেরিকা আবার আরেক ধাপ এগিয়ে তারা এটিকে এলিয়ান অ্যাবডাকশনের সাথে জড়িয়ে নিয়েছে। এর প্রতিটি ফোকলোর এবং চরিত্রের পিছনে আরো অজস্র গল্প আছে, তবে আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব না। আমরা সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে স্লিপ প্যারালাইসিসকে এক্সপ্লোর করব। আমাদের ঘুমের 4টি স্টেজ আছে, 3টি নন রেম এবং একটি রেম। রেম মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। প্রথম 3টি রেম স্টেজকে N1, N2 অ্যান্ড N3 নামে ডাকা হয়। এই সময়টায় আমরা ইউজুয়ালি আস্তে আস্তে ঘুমে ঢলে পড়ি। এর মধ্যে N3 পিরিয়ডটাতেই আমাদের ব্রেন তার সব মেমোরি গোছানো শুরু করে, সারাদিনে যা যা করেছেন সব কিছু অর্গানাইজ করা শুরু করে। আমাদের শরীর এই সময় পুরোপুরি রিকভারি মোডে চলে যায়। আর এরপরে আসে রেম স্টেজ। এই স্টেজে আমরা স্বপ্ন দেখা শুরু করি, কিন্তু এই সময় আমাদের শরীর আবার একদম ছেড়ে দেয় বলাটা আসলে কম হয়ে যায়, শরীর একরকম প্যারালাইজড হয়ে যায়, টেম্পারেচার কমে আসতে থাকে এবং এই স্টেজটাতে আসলে আমরা মৃত্যুর সবচেয়ে কাছাকাছি থাকি। কিন্তু চোখের পর্দার নিচে আমাদের চোখের মণি প্রচণ্ড গতিতে এদিক ওদিক নড়াচড়া করতে থাকে। এর কারণ এই সময় আমরা স্বপ্ন দেখছি এবং যেহেতু ব্রেন অ্যাক্টিভ আছে, ব্রেন সেই স্বপ্নগুলো আমাদের চোখ দিয়ে দেখানোর মতো করে দেখাচ্ছে। এই কারণে এই স্টেজকে র্যাপিড আই মুভমেন্ট নাম দেওয়া হয়েছে। তার মানে আমরা না বুঝলেও প্রতিদিন ঘুমের মধ্যে একটা সময় আমরা পুরোপুরি প্যারালাইজড হয়ে যাই। আর এই পার্টটা আমাদের ঘুমের 20 থেকে 25% সময় নেয়। অনেক ক্ষেত্রে কয়েক ধাপেও ঘটনা ঘটতে পারে এবং আমাদের শরীরের জন্য এটা খুবই দরকার। কিন্তু মাথায় রাখুন, আপনার ব্রেন কিন্তু স্বপ্নের জগতে আছে এবং সে একদম হাইপার অ্যাক্টিভ। ইভলিউশনারি সায়েন্টিস্টদের ধারণা, স্বপ্নে আমরা যা দেখছি তা যাতে বাস্তবেও করা শুরু না করি, সেই জন্যই আমাদের এই সময়টা শরীর পুরো নিস্তেজ হয়ে যায়। এখন এই সময় যদি কোনো কারণে আপনার ঘুম ভেঙে যায়, তখনই ঘটে আকামটা। আপনার ব্রেন সজাগ আছে কিন্তু আপনার বডি প্যারালাইজড। ব্রেন বুঝতে পারে না যে সে কোথায় আছে, সে কেন তার শরীরকে কন্ট্রোল করতে পারছে না। শুরু হয় প্যানিক। আপনার ব্রেন তার সব বাতি জ্বালিয়ে দেয়। মেডুলা অবলাঙ্গটা থেকে সিগন্যাল যায় যে বডি টেম্পারেচার বাড়াতে হবে, ব্লাড ফ্লো বাড়াতে হবে। আপনার হার্টবিট বাড়তে থাকে, কিন্তু এতে কিছুই হয় না। ব্রেন এখন পুরো ডিফেন্স মোডে চলে যায়। সে সব জায়গায় সব কিছুর মধ্যে আপনাকে অ্যাটাক করতে পারে এমন কিছু খুঁজতে থাকে। ঠিক যে কারণে আমরা মেঘের মধ্যে বিড়াল কুকুর দেখতে পাই,
অন্ধকারে দুটো জলজলে জিনিস দেখলে আমরা চোখ ভাবি, সেই একই প্যাটার্ন রিকগনিশন অ্যাবিলিটি এবার আমাদের সব কিছুর মধ্যেই কিছু না কিছু দেখানো শুরু করে। হ্যাঙ্গারে রাখা শার্ট দেখে মনে হয় যে কোনো মানুষ ঘরের কোণে দাঁড়িয়ে আছে, চেয়ারে রাখা হেলমেট দেখলে মনে হয় যে কোনো কিছু একটা বসে আছে। তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর পরের ধাপগুলো। এখানে বলে রাখা ভালো, স্লিপ প্যারালাইসিস বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এবং তারা এরকম শুধু কিছু জিনিস দেখে, কিন্তু অনেকেই দেখতে পায় যে কিছু একটা হাঁটছে, তাদের দিকে এগিয়ে আসছে এবং গলা চেপে ধরছে। এখানেই অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং পার্টটা আসে, কারণ এই পুরো জিনিসটাই ব্রেনের ইমাজিনেশন। আর আমরা জানি ব্রেনের এই কল্পনা করা ব্যাপারটারও একটি নাম আছে, অ্যান্ড দ্যাট ইজ হ্যালুসিনেশন। কিন্তু এই হ্যালুসিনেশন কেন হচ্ছে, এটার ব্যাখ্যার জন্য আমাদের আর একটা মেডিকেল টার্মের সাথে পরিচিত হতে হবে, নার্কোলেপসি। এই সমস্যায় আমাদের ব্রেন আমাদের স্লিপ সাইকেল মেনটেন করতে পারে না। দিনের বেলায় ব্যাপক ঘুম আসবে, আবার রাতে ঘুম আসতেই চাইবে না, হুট করে ঘুম ভেঙেও যেতে পারে। সমস্যা হচ্ছে, ধরেন আপনি স্বপ্ন দেখছেন, আশেপাশে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, মোটামুটি ভালোই স্বপ্ন, কিন্তু নার্কোলেপসির কারণে হুট করে আপনার এবার ঘুম ভেঙে গেল। আপনার ব্রেন এখন রিয়েলিটি আর স্বপ্নকে আলাদা করতে পারছে না, সে চেষ্টা করে রিয়েলিটির মধ্যে স্বপ্নের জিনিসগুলো বসিয়ে দিতে। তাহলে কি হবে, স্বপ্নে দেখা মানুষগুলো রিয়েলিটিতে অন্ধকারে দেখতে থাকা বিভিন্ন জিনিসের সাথে নড়াচড়া শুরু করবে। আর যেহেতু আগেই বলেছে যে ব্রেন এখন প্যানিক মোডে আছে, সে তার এই প্যানিক হবার কারণ হিসেবে আপনাকে দেখাবে যে এই ছায়াগুলো আপনাকে অ্যাটাক করতে আসছে, আপনার গলা চেপে ধরছে। এটি হচ্ছে বেসিক্যালি স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা। এখন আপনি হয়তো একটা কথা শুনেছেন যে সোজা হয়ে বা একদম চিত হয়ে শুলে বোবায় ধরে। ইউরোপে প্রচলিত আছে যে যদি আপনার পায়ের আঙ্গুল আর নাক একই লাইনে থাকে তাহলে স্লিপ প্যারালাইসিস হতে পারে। এই পুরো জিনিসটির সাথে স্লিপ প্যারালাইসিসের আসলেই কানেকশন আছে। লেট মি এক্সপ্লেইন। ধরেন আপনি রাতে সেই একটা খাওয়া দিয়েছেন, খেয়ে দিয়ে ঘুম দিয়েছেন একদম সোজা হয়ে, অর্থাৎ চিত হয়ে মুখ উপরের দিকে, আর আপনার বালিশটাও নরম, সো আপনার শরীর আসলে একরকম বিছানার সাথে সমান্তরাল হয়ে আছে। এখন আপনার পেটের মধ্যে তো ধুমধাম হজমের কাজ চলছে, প্রচুর গ্যাস্ট্রিক জুস জমা হচ্ছে। নিজেকে এবার একটি বোতলের মতো ভাবুন, শুয়ে দিলে বোতলের নিচের দিকে যা আছে তাও কিন্তু মুখের কাছে চলে আসে। আপনার গলা দিয়ে গ্যাস্ট্রিক জুস এসে জমতে পারে, সেটা আপনাকে খুব যন্ত্রণাদায়ক কাশি আনতে পারে। ইনফ্যাক্ট ড্রাগ ওভারডোজে যারা মারা যায় বেশিরভাগই নিজের বমি নিজের শ্বাস নিতে ঢুকেই মারা যায়। এখানেও সেম কেস, কিন্তু আপনি এখানে মরবেন না, কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে। আর যদি সেই ঘুম ভেঙে যাওয়াটা আপনার ওই রেম স্টেজে হয়, যেটা আমরা আগেই ডিসকাস করেছি, তাহলে কাম সারছে। এছাড়াও এরকম চিত হয়ে শুয়ে নাক ডাকার সময় নাক থেকে যদি কিছু শ্বাস নিতে আটকে যায় তাহলে কিন্তু আপনার ঘুম ভাঙবে। সত্যি বলতে এইভাবে ঘুমানোটা একেবারেই স্বাস্থ্যকর কোনো কাজ না। ঘুমাবেন এক পাশ হয়ে, আবার উপর হয়ে ঘুমালেও কিন্তু আপনার হার্টে চাপ পড়তে পারে, সো ওটাও অ্যাভয়েড করবেন। সো এই যে একটা কথা আছে যে চিত হয়ে শুলে স্লিপ প্যারালাইসিস হয়, এটা কিন্তু কোনো না কোনোভাবে সত্য। কিন্তু যে জিনিসটা সত্য না সেটা হচ্ছে স্লিপ প্যারালাইসিস কোনো বাজে কিছু সংকেত। স্লিপ প্যারালাইসিস খুবই স্বাভাবিক এবং অত্যন্ত কমন একটি ঘটনা। পৃথিবীর 40% মানুষ কখনো না কখনো এটা ফেস করেছে, কিন্তু ইউনিভার্সিটি অফ কলোরাডো স্লিপ সেন্টারের মেডিকেল ডিরেক্টর ক্যাথরিনা গ্রিন দাবি করেন যে এটা আসলে 70% হবে। মানে বুঝতেই পারছেন কতটা কমন এই জিনিস। কমেন্ট সেকশনে জানান যে আপনিও কখনো স্লিপ প্যারালাইসিসের সম্মুখীন হয়েছেন কিনা। আজ পর্যন্ত ঘুমের মধ্যে অনেক মানুষই মারা গিয়েছে, কিন্তু স্লিপ প্যারালাইসিস সেটার কারণ ছিল না। এখন আপনি আমাকে এসে বলতে পারেন যে ভাই, ও যে স্লিপ প্যারালাইসিসে মারা যায়নি, এটা আপনি কিভাবে বলছেন? এটা আসলে একটা ডিলেমার মতো, কারণ মেডিকেল রিপোর্ট বলবে যে সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, কিন্তু এই বোবায় ধরার কারণে তার হার্ট অ্যাটাকটা হয়েছে কিনা, সে কোনো কিছু দেখে অনেক বেশি ভয় পাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়েছে কিনা, সেটা তো আসলে বলা যাচ্ছে না। তাই আমাদের জেনে রাখা উচিত যে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা অবস্থায় আপনার কি করা উচিত। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যানিক করা যাবে না। 3 ইডিয়টসের মতো আল ইজ ওয়েল বলতে থাকুন, ভাবুন যে এটা একটু সময় পর চলে যাবে এবং অ্যাকচুয়ালি এটা কিছুক্ষণ পর চলেই যাবে। একই সাথে একবারে অনেক নড়াচড়া করার চেষ্টা না করে চেষ্টা করুন হাতে একটি আঙুল বা ঠোঁট বা চোখের পাপড়ি নাড়াচাড়া করা, ছোট ছোটভাবে নড়াচড়া করার চেষ্টা করুন। অনেক সার্ভেতে আসে যে হাঁচি বা কাশি দিতে পারলেও এই স্লিপ প্যারালাইসিস কেটে যায়। যদিও এটা আসলে অনেক ক্ষেত্রে করা পসিবল হয় না, কিন্তু আমরা এমন অনেক মানুষকেই চিনি যারা স্বেচ্ছায় ঢেকুর তুলতে পারে। এটা যদি নাও করতে পারেন, আগের যে পয়েন্টটা বললাম, ছোট ছোট করে দেহের কোনো একটি অংশ নাড়ানোর চেষ্টা করুন। আর এরপরের টিপসটা হচ্ছে শ্বাস নেওয়া।
বোবায় ধরার সময় শ্বাস নেওয়াটা আসলেই কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন লম্বা সময় ধরে আস্তে আস্তে শ্বাস নেওয়ার। আপনার শরীরে অক্সিজেনের অভাব হ্যালুসিনেশনের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং এই হ্যালুসিনেশনে আপনাকে বিভিন্ন ধরনের ভূত প্রেত দেখাতে থাকবে। সো শ্বাস নেওয়া বন্ধ করা যাবে না। আর আপনি যদি ঘন ঘন এই স্লিপ প্যারালাইসিসের সম্মুখীন হন তাহলে আপনার পার্টনারকে জানিয়ে রাখবেন বিষয়টা। আমি জানি সবার হয়তো বা পার্টনার নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে তাকে জানিয়ে রাখুন যে আপনি এই জিনিসের সম্মুখীন প্রায় হচ্ছেন এবং ওই অবস্থায় আপনাকে যাতে সে তুলে দেয় কিংবা একটু ঝাঁকিয়ে দেয় কিংবা আপনাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে। স্লিপ প্যারালাইসিসে মারা যাওয়ার ডেটা আসলে আমাদের কাছে নেই, কিন্তু থিওরিটিক্যালি এটা যেহেতু পসিবল, তাই এই ক্ষেত্রে প্যানিক না করে আপনি জাস্ট নিজের ব্রেনকে বুঝান যে এই সব কিছুই আসলে ভ্রম। আপনার ব্রেন আপনার সাথে জাস্ট একটু খেলা খেলছে, এই জিনিস এমনিতেই চলে যাবে। এটাই আসলে স্লিপ প্যারালাইসিস থেকে ওঠার সর্বোত্তম উপায়। এতক্ষণ যেটা বললাম এগুলো ঘটনা ঘটার সময়ের সলিউশন। স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার সমস্যা যদি আপনার ঘন ঘন হতে থাকে তাহলে এই জিনিসগুলো নিয়ে কাজ করুন। আপনাকে ফার্স্টেই বুঝতে হবে যে কোন জিনিসগুলো আপনার স্লিপ প্যারালাইসিস ট্রিগার করছে। জেনারেলি দেখা যায় যে অনিয়মিত ঘুম, অতিরিক্ত স্ট্রেস বা চিন্তা, পিঠের উপর চিত হয়ে ঘুমানো, ঘুম কম হওয়া, এগুলোই স্লিপ প্যারালাইসিসকে ট্রিগার করে। সো এই 5টি জিনিস করলে আপনার স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং বন্ধই হয়ে যাবে। নাম্বার 1, ঠিক সময়ে ঘুমানো। প্রতিদিন একই সময়ে ঘুমান, একই সময়ে উঠুন। 7 থেকে 8 ঘন্টা আনইন্টারাপ্টেড স্লিপ খুবই বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ঘুমানোর 30 থেকে 60 মিনিট আগে মোবাইল কিংবা কোনো প্রকার স্ক্রিন এড়িয়ে চলুন। বিশেষ করে ভয়ঙ্কর কোনো ভিডিও বা স্টোরি দেখবেন না, এটা আপনার স্লিপ প্যারালাইসিসকে ট্রিগার করতে পারে। নাম্বার 3, ঘুমানোর পজিশন বদলান। চিত হয়ে অর্থাৎ উপর হয়ে শুলে স্লিপ প্যারালাইসিসের সম্ভাবনা বেড়ে যায়, তাই পাশ হয়ে ঘুমানোর চেষ্টা করুন। নাম্বার 4, স্ট্রেস কমান। মেডিটেশন কিংবা হালকা শ্বাস প্রশ্বাস নেওয়ার এক্সারসাইজ করতে পারেন। ঘুমানোর আগে একদম মাথা ঠান্ডা রাখবেন এবং এমন কিছু নিয়ে চিন্তা করবেন না যেটা আপনার স্ট্রেসকে ট্রিগার করতে পারে। আর নাম্বার 5, ক্যাফেইন কমান। রাতে চা কফি খাবেন না বা এমন কিছু করবেন না যেটা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। এগুলো আপনি আসলে নিজে থেকে ঠিক করতে পারবেন, ডক্টরের হেল্প লাগবে না ফার্স্টে। বাট যদি এই বোবায় ধরার সমস্যাটা আপনার অনেক বেশি ঘন ঘন হতে থাকে, খুবই ভয়ঙ্কর হ্যালুসিনেশনের সম্মুখীন হন, তাহলে একজন ডক্টর অথবা স্লিপ স্পেশালিস্টের শরণাপন্ন হন। আবারও বলছি, স্লিপ প্যারালাইসিস থেকে মুক্তি পেতে হলে আপনার ঘুম ঠিক করতে হবে। দিন শেষে স্লিপ প্যারালাইসিস খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা, কিন্তু এটি আপনাকে মেরেও ফেলবে না, তেমন কোনো ক্ষতিও করবে না, শুধু আপনাকে একটু ভয় দেখাবে। সেটিও আপনি পাবেন না যদি আপনি বুঝতে পারেন যে সব কিছুই আপনার ব্রেনের খেলা। আপনি যদি বুঝতে পারেন যে আপনি কিসের সাথে ডিল করছেন, তাহলে পুরো জিনিসটা আপনার কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তবে কেউ যদি এখন এসে দাবি করে যে না এটা আসলে জিন বা ভূতের কারসাজি, তাহলে আমি আপনার সাথে তর্কে যাব না। আমি শুধু আপনাকে এই প্রচণ্ড সাধারণ একটি ঘটনার পেছনে সায়েন্সটা এক্সপ্লেন করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন। এরকমই আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।